নেশাময় আসক্তি লেখিকা বন্যা শিকদার পর্ব ৮ ও ৯। অন্ধকার কক্ষ, চারপাশে স্যাঁতসেঁতে গন্ধ, বাতাস ভারী আর দম বন্ধ করা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে, কোথাও আবার টাটকা রক্তের আভা। সেই রক্তের মাঝখানেই পড়ে আছে একটি যুবক, আধমরা অবস্থায়। তার সারা শরীর জুড়ে আঘাতের চিহ্ন, কোথাও নীলচে দাগ, কোথাও কেটে যাওয়া চামড়া, কোথাও জমাট বাঁধা রক্ত। দুহাত শক্ত করে বাঁধা, এতটাই শক্ত যে আঙুলগুলো অবশ হয়ে এসেছে। চোখের কোণে জমে থাকা অশ্রু আলো পেলেই চিকচিক করে ওঠে। তৃষ্ণায় তার জিহ্বা শুকিয়ে বেরিয়ে এসেছে, গলা এমন শুকিয়ে গেছে যেন কাঠ হয়ে গেছে। অথচ কেউ তাকে এক ফোঁটা পানিও দিচ্ছে না। ব্যথা আর অসহায়তে সে ক্ষীণ শব্দে কাতরাতে থাকে। প্রতিটা শ্বাস যেন তার জন্য যুদ্ধ। মনে হচ্ছে এই অন্ধকার ঘরটাই বুঝি তার কবর। হঠাৎ কর্কর শব্দে দরজা ঠেলে কেউ একজন ভেতরে ঢুকে পড়ে। মৃদু আলোয় মেঝের উপর একটা লম্বা ছায়া পড়ে। সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে। চোখের সামনে অচেনা সেই ছায়ামূর্তি দেখে যুবকটির শরীর আরো কেঁপে ওঠে। ভয় তার বুক চেপে ধরে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ভাঙা গলায় গোঙাতে গোঙাতে সে বলে ওঠে, কে 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 আপনি? আমাকে ধরে রেখেছেন কেন? আমি কি করেছি? প্লিজ আমাকে ছেড়ে দিন। ছায়ামানবী কোনো উত্তর দেয় না। ধীর পায়ে এগিয়ে এসে একটি রকিং চেয়ারে বসে পড়ে। ঠিক যুবকটির মুখোমুখি। চেয়ারটা হালকা দুলে ওঠে। কিচকিচ শব্দে ঘরটা আরো ভীতিকর হয়ে ওঠে। আলো একটু স্পষ্ট হতেই মুখটা পরিষ্কার দেখা যায়। মুহূর্তেই যুবকটির চোখ বড় হয়ে যায়, শরীরটা যেন জমে যায় আতঙ্কে। ঠোঁট কাঁপতে কাঁপতে সে ফিসফিস করে বলে, মিস্টার আদনান শেখ অয়ন আপনি? পরের সেকেন্ডে কোনো কথা না বলে অয়ন উঠে দাঁড়ায়। তার চোখে কোনো আবেগ নেই, না আর দয়া, শুধু ভয়ঙ্কর হিংস্রতা। আচমকাই সে যুবকটির বুক বরাবর সজোরে লাথি মারে। আঘাতের চোটে যুবকটি উল্টে গিয়ে ছিটকে পড়ে। শরীরটা শূন্যে ভেসে গিয়ে দেওয়ালের সঙ্গে সজোরে আছড়ে পড়ে। বিকট শব্দে ঘরটা কেঁপে ওঠে। প্রচণ্ড যন্ত্রণায় সে আর নিজেকে ধরে রাখতে পারে না। চিৎকার করে ওঠে। ব্যথায় শরীর মোচড়াতে থাকে, শ্বাস আটকে আসে। বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু অয়নের মুখে কোনো পরিবর্তন নেই। সে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে, যেন এই যন্ত্রণাটা তার কাছে কিছুই না। অন্ধকার ঘরটা তখন শুধু আর্তনাদের শব্দে ভরে ওঠে। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায়। নিস্তব্ধতা এতটাই গভীর যে শুধু যুবকটির কষ্টে কাঁপা শ্বাসের শব্দ দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। প্রতিটা শ্বাস যেন তার বুক চিরে বেরোচ্ছে। রক্ত আর ঘামের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। অয়ন ধীরে ধীরে রকিং চেয়ারে ফিরে বসে। এক পা আরেক পায়ের উপর তোলে, কনুয়ে ভর দিয়ে দুই হাতের আঙুল জোড়া করে রাখে। চোখে কোনো তাড়া নেই, নেই রাগের বিস্ফোরণ, বরং ভয়ঙ্কর এক ঠান্ডা ধৈর্য। সে নিঃশব্দে যুবকটির দিকে তাকিয়ে থাকে, যেন তার ভেতরটা পড়ার চেষ্টা করছে। হঠাৎ অয়ন গম্ভীর ভারী স্বরে বলে ওঠে, মিনিস্টার কোথায়? শব্দটা ঘরের ভেতর ধাক্কা খেয়ে ফিরে আসে। যুবকটি কষ্টে কাশতে কাশতে মাথা তোলে। চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট, তবুও সে প্রশ্ন করে, ডক্টর, আপনি আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন। আপনি কি ভুলে যাচ্ছেন আমি কে? আমার শরীরে আঘাত করার পরিণাম কি কি হতে পারে? অয়নের চোখের দৃষ্টি এক চুলও নড়ে না। একই প্রশ্ন আবার ছুড়ে দেয়, মিনিস্টার কোথায়? যুবকটি এবার একটু শক্ত হওয়ার চেষ্টা করে। ব্যথায় কুঁকড়ে থাকলেও কণ্ঠে প্রতিবাদের সুর ঢোকে। সে দ্বিমত না করে সোজাসাপটা উত্তর দেয়, আমি জানি না স্যার কোথায় আছে। অয়ন চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দুই তিন পা এগিয়ে আসে, কণ্ঠ এবার আরো ঠান্ডা, আরো ভয়ঙ্কর। লাস্টবার জিজ্ঞেস করছি মিনিস্টার কোথায় আছে? যুবকটি দাঁতে দাঁত চেপে বলে, বললাম তো জানি না, আর জানলেও আপনাকে কেন বলবো? কে আপনি? অয়নের ঠোঁটের কোণে হালকা ভয়ানক এক হাসি ফুটে ওঠে। সে ধীরে বলে, তোর আজরাইল। পরের সেকেন্ডেই অয়ন হাতের হালকা ইশারা করে। অন্ধকার কোণ থেকে একজন গার্ড এগিয়ে এসে তার হাতে একটি রিভলভার তুলে দেয়। ধাতব অস্ত্রের ঠান্ডা চকচকে আলো ঘরের মিটমিটে বাল্বে ঝলসে ওঠে। রিভলভারটা দেখে যুবকটি চমকে উঠবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু না, সে হঠাৎ হেসে ওঠে। হাসিটা কাঁপা হলেও ভেতরে একরাশ তাচ্ছিল্য লুকানো। এই সামান্য রিভলভার দেখিয়ে আমার পেট থেকে সত্য বের করতে এসেছেন? তাহলে ভুল জায়গায় ভুল লোক ধরেছেন ডক্টর। আপনার দৌড় হসপিটালের করিডোর পর্যন্ত। কথাগুলো শেষ হওয়ার আগেই ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। অয়নার এক সেকেন্ডও সময় নেয় না। সে যুবকটির বুকে রিভলভার ঠেকায়। চোখে কোনো দ্বিধা নেই, নেই অনুতাপের ছায়াও। প্রথম গুলিটাও তার বুকে ঢুকে যায়, পরপর আরও কয়েকটা গুলি।
বিকট শব্দে ঘরটা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই যুবকটির বুক ছিন্ন ভিন্ন হয়ে যায়। গরম রক্ত ছিটকে পড়ে মেঝেতে, দেওয়ালে। ব্যথায় চিৎকার করার সুযোগও পায় না সে। শরীরটা কেমন একবার কেঁপে ওঠে, নিস্তেজ হয়ে যায়। সে মেঝেতে লুটিয়ে পড়ে, রক্তে ভিজে যায় চারপাশ। নিথর শরীরের বুক থেকে এখনো ক্ষীণশ্বাস বেরোনোর চেষ্টা করছে, কিন্তু তাও দ্রুত মিলিয়ে যাচ্ছে। অয়ন ধীরে ধীরে রিভলভারটা নামায়। ঠোঁটের কোণে বাঁকা ভয়ঙ্কর এক হাসি ঝুলে ওঠে। চোখে সেই চেনা শীতলতা, যেন এই মৃত্যু তার কাছে খুব স্বাভাবিক কিছু। সে ঠান্ডা গলায় বলে, সীমাহীন কথা আমার কোনো কালেই পছন্দ ছিল না। এক পা এগিয়ে এসে সে নিথর দেহটার বুকে সজোরে লাথি মারে। শরীরটা সামান্য নড়ে ওঠে, তারপর আবার স্থির। অয়ন উল্টো দিকে হাঁটতে হাঁটতে বলল, এবার উপরে গিয়ে দেখিস আমার দৌড় হসপিটালের করিডোর পর্যন্তই ছিল, নাকি আরও দূর অবধি যেতে পারে। শুয়োরের বাচ্চা। কথা শেষ করে সে কক্ষ থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে গার্ডদের দিকে তাকিয়ে ঠান্ডা মাথায় সব নির্দেশ দিয়ে দেয় তাদের কি কি করতে হবে। সাথে সাথেই দরজা বন্ধ হয়ে যায়। হালকা অন্ধকার ঘরের ভেতর পড়ে থাকে রক্তে ভেজা নিথর দেহটা। শেষ নিঃশ্বাস পর্যন্ত যুবকটির চোখ খোলা ছিল। সেই চোখ দুটো স্থির হয়ে তাকিয়েছিল অয়নের চলে যাওয়ার পথে। হয়তো এই কারণেই কাউকে কখনো অতটা তুচ্ছ অতটা নগণ্য মনে করতে নেই। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ, বাতাসে শীতের হিমেল ছোঁয়া। অথচ অয়ন এই শীতের রাতেও ঘেমে জবজব করছে। সাদা শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। ভেতর দিয়ে তার পাঁজরের রেখা পর্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। মাথাটা ঝিমঝিম করছে, পা দুটো যেন আর তাকে টানতে চাইছে না। জীবনে কখনো এমন ক্লান্তি অনুভব করেনি সে। হেলে দুলে ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটতে থাকে অয়ন। প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছে এখানে যদি লুটিয়ে পড়ে, যদি আর এক পাও না হাঁটে। তবুও জানে রুম পর্যন্ত যেতেই হবে তাকে। একটা লম্বা শাওয়ার তার এখন ভীষণ দরকার, তারপর গভীর ঘুম। হয়তো তাতেই শরীর আর মন দুটোই একটু শান্ত হবে। ঠিক তখনই হঠাৎ থমকে যায় সে। আহির রুমে আলো জ্বলছে। ঘড়ির দিকে তাকানো দরকার হয় না অয়নের। সে জানে রাত প্রায় 2টো। এত রাতে আহি জেগে আছে, এই ভাবনাটাই তার বুকের ভেতর অজানা এক শঙ্কা ঢুকিয়ে দেয়। কারণ মেয়েটা ভীষণ ঘুম কাতুরে। একটু রাত হলেই যার চোখ জড়িয়ে আসে, সেই মেয়েটা এত গভীর রাতে জেগে। এই ধারণাটাই অয়নের বুকটা চেপে ধরে। হাতে ধরা ব্লেজারটা অজান্তেই মেঝেতে পড়ে যায়। অয়ন নিঃশব্দে প্রায় নিঃশ্বাস চেপে আহির রুমের দিকে এগিয়ে যায়। দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়। চোখে পড়তেই তার বুক থেকে একটা ভারী শ্বাস বেরিয়ে আসে। স্বস্তির। আহি ঠিকই আছে। সে বিছানার উপর উল্টে হয়ে বসে আছে, যেন কারোর সঙ্গে কথা বলছে। মাথার উপর একটা ছোট্ট ঘোমটা টানা, বাচ্চাদের শাড়ি দিয়ে। অয়ন এক পলকে শাড়িটা চিনে ফেলে। এই শাড়িটা সে নিজেই আহিকে উপহার দিয়েছিল। তখন আহি ছিল অনেক ছোট। সেই স্মৃতি চোখের সামনে ভেসে উঠতে অয়নের বুকের ভেতর কেমন একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে। সময় কত দ্রুত বদলে গেছে, অথচ কিছু জিনিস ঠিক আগের মতোই রয়ে গেছে। কিন্তু আহির অঙ্গভঙ্গি অয়নকে আবার সতর্ক করে তোলে। মেয়েটা খুব মনোযোগ দিয়ে কথা বলছে, কার সঙ্গে কি নিয়ে, এই প্রশ্নগুলো অয়নের মাথায় ঘুরপাক খেতে থাকে। আহি যেহেতু দরজা খোলা রেখে ঘুমাতে অভ্যস্ত, তাই অয়নের ভেতরে ঢুকতে কোনো অসুবিধা হয় না। সে নিঃশব্দে পা ফেলে রুমে ঢুকে পড়ে। আলোটা নরম, পরিবেশটা অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর কোথাও যেন অজানা অস্থিরতা লুকিয়ে আছে। অয়ন ধীরে ধীরে এগিয়ে যায়, একেবারে নিঃশব্দে গিয়ে আহির ঠিক পেছনে দাঁড়িয়ে পড়ে। আহির হাতে ধরা একটা ছবি। অয়ন আর আহি একসঙ্গে। ছবিটা যে এডিট করা সেটা বুঝতে পারছে অয়ন, কারণ গত 6 বছরে দুজনে একসঙ্গে একটা ছবিও তোলেনি। আহি সম্ভবত অনেক যত্ন করে একটা ছোট্ট অ্যালবাম বানিয়েছে। প্রতিটি ছবিতে স্মৃতি লুকিয়ে আছে। আহি সেই সবচেয়ে প্রিয় ছবিটায় ঠোঁট ছোঁয়ায়, তারপর ছবিটা বুকে জড়িয়ে ধরে শক্ত করে। মুহূর্তেই বুকের ভেতর কেমন এক শান্তি নেমে আসে, যেন এতক্ষণ ধরে জমে থাকা অস্থিরতা হঠাৎ থেমে গেছে। ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলিয়ে আহি ধীরে ধীরে বলে, ডিয়ার অয়ন ভাই, আপনি মানুষটা একটু ভালো না। আপনি আমাকে ভালোবাসেন এটা আমি জানি, অথচ আপনার প্রেয়সী যে গত 6 বছর ধরে আপনার উপর এক আকাশ সমান অভিমান জমিয়ে রেখেছে, সেই দিকে আপনার একটু নজর নেই। সুযোগ পেলেই আমার ঠোঁটে হামলা করেন, অথচ এক মুহূর্তের জন্য বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেননি, দোয়েল পাখি তুই কি আমার উপর অভিমান করেছিস? আহি হালকা নিঃশ্বাস ফেলে। না, আপনি এসব করবেন না। আপনার ধারণা আপনার দোয়েল পাখি আপনাকে সহ্য করতে পারে না।
কিন্তু আপনি কি জানেন আপনার দোয়েল পাখি আপনাকে অনেক 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 ভালোবাসে। সে সারা জীবন আপনার বক্ষ জুড়ে থাকতে চায়, আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়, আপনার নিঃস্বার্থ ভালোবাসার চাদরের ভেতরে নিজেকে আটকে রাখতে চায়। অথচ আপনি এত বড় হয়েও এসব বুঝতে পারেন না। কেন বোঝেন না? আমার চোখে কি আপনার প্রতি ভালোবাসা আপনার নজরে পড়ে না, নাকি আপনি বুঝতে চান না? হঠাৎই সে খিলখিল করে হেসে ওঠে। হাসিটা কেমন ভাঙা, নিজের সঙ্গে মজা করার মতো। নিজের গালে হালকা দুটো থাপ্পড় দেয়, নিজে নিজেই বলল, আহি, তোকে সবাই এমনি এমনি গাধি বলে নাকি? তুই কি একদণ্ড অয়ন ভাইয়ের পাশে বসে কথা বলেছিস? শুধু শুধু ওই মানুষটার দোষ দিচ্ছিস। ওই মানুষটা তোকে কত ভালোবাসে, অথচ তুই এত অভিযোগ করছিস। আহি আবার মুখ বাঁকিয়ে ওঠে। এতক্ষণ জমে থাকা অভিমান যেন আর ধরে রাখতে পারে না। ঠোঁট ফুলিয়ে শিশুসুলভ জেদ নিয়ে সে বলে ওঠে, অভিযোগ কেন করব না? অয়ন ভাই তো বিদেশ থেকে এসেছে কতদিন হয়ে গেল। কই আমার জন্য তো একটাও গিফট নিয়ে আসেনি। ইভেন এই 6 বছরে আমার বার্থডেতে একটা উইশও করেনি। গিফট তো দূরের কথা, আর মাত্র দুদিন পরে আমি 18 বছরে পা রাখতে যাচ্ছি, সেদিকেও তার কোনো নজর নেই। আহি বুকের সামনে হাত জোড়া করে বসে পড়ে। আমাকে একটু বেড়াতেও নিয়ে যায় না। অথচ ভাইয়া মাহিকে ভালোবাসে না, তবু ওকে নিয়ে কত ভাবে, কত কিছু গিফট করে। আর আপনি আপনি আমাকে কিছুই গিফট করেন না। আপনি আমার পচা অয়ন ভাই। আমি আপনাকে আর একটু ভালোবাসবো না। ঠিক তখনই তার কানের খুব কাছে ভেসে আসে এক শান্ত ভারী কণ্ঠস্বর। পাখি আমার এত অভিমানী, সে আমাকে ভালোবাসে, আমার দেওয়া ছোট ছোট ভালোবাসা ফিল করে, অথচ সে আমাকে বুঝতেই দেয় না আমি তার কাছে কতটা প্রিয়। আহি আঁতকে ওঠে, বুকের ভেতর ধক করে ওঠে হৃদয়। মুহূর্তে সে ঘাড় ঘুরিয়ে তাকায়, আর ঠিক তখনই অয়নকে দেখে লাফিয়ে একপাশে সরে যায়। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়, মুখ ফ্যাকাশে, হাত পা কাঁপতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে শব্দগুলো কোনো রকমে বের হয়, অয়ন ভাই। অয়ন কোনো দ্বিধা ছাড়াই আহির বেডে বসে পড়ে। রুমের নরম আলোতে তার প্রতিটি রেখা, প্রতিটি ছন্দ, সবকিছু স্পষ্ট হয়ে দেখা যায়। এক হাত ধীরে ধীরে আহির দিকে বাড়িয়ে সে তাকে নিজের বুকের কাছাকাছি টেনে নেয়। মুহূর্তের জন্য আহি স্থির হয়ে যায়, যেন বরফের মতো জমে গেছে। সে বুঝতেই পারে না পেছনে যে অতিকাঙ্ক্ষিত মানুষটা দাঁড়িয়েছিল। আহি চোখ বুজে রাখে। লজ্জার ছাপ তার গালে জ্বলজ্বল করছে, গলার ভেতর কণ্ঠস্বর শরীরের অস্থিরতার স্রোত সৃষ্টি করছে। কিছুক্ষণের নীরবতার মধ্যে আহি লজ্জা মিশ্রিত দুগালে অয়ন চুম্বন কাটে। প্রতিটি চুম্বন যেন এক একটি আবেগের বিস্ফোরণ। আহি মুহূর্তেই চুপচাপ হয়ে যায়, চোখ বড় করে তাকিয়ে থাকে এবং ধীরে ধীরে দৃষ্টি থেমে যায়। আজ অয়নকে তার কাছে আরো নিখুঁত মনে হচ্ছে। হয়তো রোজই সে সুন্দর, কিন্তু আজ তার উপস্থিতি যেন আরো উজ্জ্বল, আরো আকর্ষণীয়। আহি নিজেও লক্ষ্য করে কতটা অনির্দেশ্যভাবে তার হৃদয় প্রতিটি নিঃশ্বাসে অয়নের প্রতিচ্ছবি বিরাজ করে। তার দৃষ্টিরত দেখে অয়ন নিঃশব্দে হাসে। সেই হাসি নরম, শান্ত। মেয়েটার চোখে থাকা নির্দিষ্ট কিছু একটা সরলতা, এক নির্ভেজাল অনুভূতি, এমনই যা তাকে বারবার আকৃষ্ট করে। নয়তো পৃথিবীতে কোটি কোটি মেয়ে থাকতে এইটুকু মেয়ের প্রেমে পড়বে কেন? অয়ন হঠাৎ তীব্র নেশাক্ত কণ্ঠে বলে উঠল, একটু বুকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবি পাখি? আহি থমকে যায়, হুটহাট লোকটা কেমন বদলে যায়। এই রকম হলে আরেকটু পর অন্যরকম। তবুও সে এই মানুষটাকে ভীষণ ভালোবাসে। ভালোবাসা গভীরতা মাপা যায় না, নয়তো পরিমাপ করে দেখতো এই মানুষটা সে কত ভালোবাসে। আহি কোনো কথা বলছে না দেখে অয়ন নিজেই আহিকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে। বুকের ভেতর এক অন্যরকম শান্তি বিরাজ করছে। সে আবারও গভীর দৃষ্টিতে আহির দিকে তাকায়, চোখে মুখে স্পষ্ট তার অভিযোগগুলো। তবুও সে আগে বুঝতে পারেনি প্রেয়সীর ব্যাকুল হৃদয়। হুট করে অয়ন আহিকে নিজের কোলে বসিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আহি লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে নেয়। অয়ন মুচকি হেসে তার গাল দুটো আলতোভাবে স্পর্শ করে, তার মুখও নিজের মুখোমুখি রেখে বলল, আমার প্রতি এত অভিযোগ তোর, মুখে না হয় বলতে পারিসনি, তাই বলে কি ছোট্ট চিঠির মধ্যেও অভিযোগগুলোকে লিখতে পারিসনি? আহি মোছড়ামুছড়ি শুরু করে দেয়। তা দেখে অয়ন বেশ বিরক্ত হয়। সে যখনই সিরিয়াস মুডে কথা বলবে তখনই মেয়েটা বাচ্চামো শুরু করে দেয়। অয়ন ধমকে সরে আওড়ায়, ছটফট করছিস কেন? পৃথিবীর আলো দেখার পর থেকে তো আমার কোলে উঠেই বসে থাকতি, বারণ করলেও শুনতি না, আর এখন নামতে চাচ্ছিস? চুপচাপ আমার প্রশ্নের উত্তর দিবি, নয়তো একটা মায়েরও মাটিতে পড়বে না। আহি ঠোঁট উল্টে নরম স্বরে বলল,
আপনি আমাকে মাইর দেবেন অয়ন ভাই? অয়নের ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটে ওঠে। সে হালকা ভ্রু তুলে জবাব দেয়, কথা না শুনলে কি করব? মায়ের বদলে চুমু দেব? আহি মুচকি মুচকি হাসতে হাসতে চোখ নামিয়ে নেয়, কণ্ঠে স্পষ্ট দুষ্টুমি। আপনি তো সেটাই দেন। অয়না নিজেকে সামলাতে পারে না। সে দাঁত খিচিয়ে ওঠে, কি বজ্জাত মেয়ে রে বাবা! একসময় আমাকে দেখলে পালিয়ে যেতি, আর এখন আমার কোলে বসে আমারই চোখে চোখ রেখে কথা বলছিস? আহি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠে, আমি কি ইচ্ছে করে এসে বসেছি নাকি? আপনি নিজেই তো কোলে নিলেন, এখন আবার নিজে কথা শোনাচ্ছেন। ভারী পাজি আপনি। আর আপনি এত রাতে আমার রুমে কি করছেন? লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন? এই প্রশ্নে অয়ন এক মুহূর্তের জন্য থমকে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না। তারপর ভ্রু নাচিয়ে আগে সেই চেনা দুষ্টু ভঙ্গিতে বলে ওঠে, কথা শুনতে আসিনি, এসেছিলাম দোয়েল পাখির ঠোঁট টেস্ট করতে। আজ সারাদিনে একটু মিষ্টি খাইনি। মুহূর্তেই আহি লজ্জায় গাল লাল করে মুখ ঘুরিয়ে নেয়। অয়ন আবার হাসি চেপে বলে, তারপর রুমে এসে দেখি আমার কুইন কারো সঙ্গে কথা বলছে। ভাবলাম কে সেই ভাগ্যবান যার জন্য আমার কুইন এত রাতে না ঘুমিয়ে জেগে আছে। কিন্তু এখন দেখছি সেই ভাগ্যবান লোকটা তো আমি নিজেই। অয়ন আলতো করে আহিকে আরেকটু উঁচু করে নিজের মুখোমুখি করে নেয়। তার দুই হাতের ভেতর ছোট্ট মেয়েটা একেবারে হারিয়ে যায়। ঠিক তখনই আহি বড় একটা হাই তুলে চোখ দুটো আধো বন্ধ করে বলে ওঠে, আমার ভীষণ ঘুম পাচ্ছে অয়ন ভাই, আপনি প্লিজ এবার আপনার রুমে যান। অয়ন অবাক হয়ে তাকায়, ঠোঁটের কোণে হালকা বিরক্তির ছাপ নিয়ে বলে, এই তো এলাম, এখনো কথা শুরু করতে পারলাম না, আর তো চোখে ঘুম চলে এলো। আহি শিশুর মতো কাঁধ ঝাঁকিয়ে বলে, আমি এসব জানি না, আমার ঘুম পাচ্ছে, যা কথা আছে কাল শুনবো। অয়ন একটু চুপ করে থাকে, তারপর চোখ দুটো সরু করে মুচকি হেসে বলে, ওকে ফাইন, কিন্তু যাওয়ার আগে একটা কাজ করবি। আহি সন্দেহ ভরা চোখে তাকায়, কি কাজ? আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবি? কথাটা শুনে আহি থমকে যায়। সে মুখ ঘুরিয়ে ঠোঁট উল্টো করে বলে ফেলে, পারবো না। অয়নের ভ্রু কুঁচকে যায়। হোয়াই পারবি না কেন? ভালোবাসিস না আমাকে? আহি চোখে চোখ রেখে একদম নির্ভীকভাবে বলে, না, একটু ভালোবাসি না। এই উত্তরে অয়নের চোখে হঠাৎ অদ্ভুত এক ঝিলিক খেলে যায়। এতেও আহির কোনো ভয় নেই। ঠিক তখনই অয়ন নিজের গায়ে জড়ানো সাদা শার্টের বোতাম এক এক করে খুলতে শুরু করে। এই দৃশ্য দেখে আহি আঁতকে ওঠে। মুহূর্তের মধ্যে সে অয়নকে জাপটে ধরে তার বুকের সাথে লেপ্টে যায়। তড়িঘড়ি করে বলে ওঠে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসি আপনাকে অয়ন ভাই। গড প্রমিস, আর একটু তেরামি করব না। প্লিজ আপনি এখন রুমে যান। আর এখানে শার্ট খোলার কোনো দরকার নেই, আমি তো ভালোবাসি বলেই দিয়েছি, তাই না? অয়ন কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর নিচু হয়ে হালকা হাসি নিয়ে মৃদু স্বরে বলে, হেই ডিয়ার, আমি শার্ট খুলছিলাম রুমে যাওয়ার জন্যই। সারাদিনে এত দৌড়াদৌড়ি, গরমে অবস্থা খারাপ, শাওয়ার নেব বলে। আর তুই কি থেকে কি ভাবলি? সে হেসে আবারও মাথা নেড়ে বলে, ছি পাখি ছি, এই তোর মাথা, সবসময় পচা পচা কথা ঘুরে বেড়ায়। আহি আহাম্মকের মতো তার দিকে তাকিয়ে থাকে। নিজের ভুল বোঝাবুঝিতে সে এতটাই লজ্জা পায় যে কিছু বলার ভাষা খুঁজে পায় না। অয়ন আলতো করে আহিকে বিছানায় শুইয়ে দেয়। তার কপালে ধীরে খুব যত্ন করে ভালোবাসার একটুখানি পরশ এঁকে দেয়। তারপর নিজে উঠে দাঁড়িয়ে রুমের লাইট অফ করে বলে, ঘুমিয়ে পড় পাখি, কাল কথা হবে। দরজার দিকে হাঁটতে হাঁটতে সে একবার পেছন ফিরে তাকায়। আহি চোখ বন্ধ করে শান্তভাবে ঘুমানোর চেষ্টা করছে, ঠিক যেমনটা সে চায়, নিরাপদ নিশ্চিন্ত তার ভালোবাসার ভেতর। ঠিক তেমনটা অয়ন তাকে ভালোবাসে, এটুকু পেলেই কি চায় সে। শরীরের ওপর হালকা ওজন অনুভব হতেই অয়ন চোখ পিটপিট করে তাকায়। আধ ঘুমের ঘোর কাটতে না কাটতেই হঠাৎ দৃশ্যটা স্পষ্ট হয়। আহি তার ওপর শুয়ে আছে। এক মুহূর্তের জন্য সে হতভম্ব হয়ে যায়। পরের সেকেন্ডে হকচকে উঠে বসে অয়ন। অয়নের হঠাৎ উঠে বসার ধাক্কায় আহি ভারসাম্য হারিয়ে ধপাস করে বেড থেকে নিচে পড়ে যায়। মেঝেতে বসেই আহি কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বলে, অয়ন ভাই, আপনি আমাকে ফেলে দিলেন। অয়ন মুহূর্তে বিছানা থেকে নেমে আসে, কোনো কথা না বলে তাকে তুলে আবার বিছানায় বসায়। তারপর দুশ্চিন্তায় ভরা চোখে তার হাত পা ভালো করে দেখে নেয়, কোথাও লেগেছে কি না, ব্যথা পেয়েছে কি না। তারপর নরম গলায় জিজ্ঞেস করে, পাখি, ব্যথা পেয়েছিস? আহি মুখ ফিরিয়ে নেয়, ঠোঁট উল্টো করে বলে, এখন আর ঢং দেখাতে হবে না। আগে ব্যথা দিলেন, এখন দরদ দেখাচ্ছেন। আমার আপনার রুমে আসাটাই ভুল হয়েছে, আর আসবো না আপনার কাছে। হুম। এই বলেই সে বিছানা থেকে নামতে যায়। রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ অয়ন তার হাত ধরে হ্যাঁচকা টান দেয়।
মুহূর্তের মধ্যে আহি তার বাহুর ভেতর বন্দি হয়ে যায়। আহি ছটফট করতে থাকে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই অয়ন ধমকে ওঠে, হোস, এত ছটফট করিস কেন? তোকে ব্যথা আমি দেব না তো কে দেবে শুনি? ভালোবাসবো আমি, আবার ব্যথাও দেব আমি, কারণ তুই সম্পূর্ণ আমার। আমি আমার প্রপার্টির সাথে কি কি করব, তার জন্য কি তোর থেকে পারমিশন নিতে হবে? আহি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বড় বড় চোখে এক মুহূর্ত তাকিয়ে থেকে কটমট করে বলে, মানে আপনি আমাকে ব্যথা দেবেন অথচ আমাকে জিজ্ঞেসও করবেন না? অয়ন হেসে ফেলে, সেই হাসিতে দুষ্টুমি স্পষ্ট। সে আবারও ভ্রু নাচিয়ে বলে, ওহো, বাই দ্য ওয়ে, এত সকাল সকাল আমার রুমে কেন এসেছিস? এক্সট্রা এনার্জি পেতে? আহি এক মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলে। এই লোকটা সবসময় একটু বেশি বোঝে। আহি কোমরে দুই হাত গুজে চোখ বড় বড় করে কর্কশ কণ্ঠে বলে ওঠে, আপনি কি এবার থামবেন? আমার কলেজে যেতে হবে, কিন্তু পৌঁছে দেওয়ার মতো কেউ বাসায় নেই। মন আর মাহি তো আগেই চলে গেছে, এমনকি ভাইয়াও বাসায় নেই। তাই আমি আপনার কাছে এসেছিলাম যাতে আপনি আমাকে কলেজে পৌঁছে দেন। অয়ন ভ্রু উঁচিয়ে তাকায়, ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলিয়ে ধীরে ধীরে বলে, সে না হয় পৌঁছে দিলাম, কিন্তু আমাকে না ডেকে আমার উপর শুয়ে থাকার কারণটা কি? আহির চোখ কপালে ওঠে। অয়ন আবারও নির্বিকার গলায় বলে, এই মেয়ে, বিয়ের আগে ইটিস পিটিস শুরু করে দিচ্ছিস নাকি? আহি সঙ্গে সঙ্গে দুহাত তুলে আতঙ্কিত ভঙ্গিতে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আপনি এসব কি বলছেন অয়ন ভাই? কলেজে নিয়ে যাবেন না সেটা সোজা করে বললেই হয়, শুধু শুধু পচা কথা বলার দরকার কি? হোয়াট, আমি পচা কথা বলি? হ্যাঁ, আপনিই তো বললেন। এক মুহূর্তে চুপ থেকে অয়ন দাঁত কিরমির করে বলে, দাঁড়া, তোকে আজ মজা দেখাচ্ছি। এই বলেই সে আচমকা আহির পেছনে ছুটে যায়। কিন্তু আহি কি আর ধরা দেওয়ার মেয়ে? বিচ্ছু মেয়েটা এক ঝটকায় সরে গিয়ে দৌড় দেয়। অয়ন যত ধরতে চায় ততই সে ফসকে যায়। হেসে হেসে আহি সোজা ড্রয়িং রুমে ঢুকে পড়ে এবং গিয়ে নিজের বাবার ঠিক পাশে বসে পড়ে। অয়ন সঙ্গে সঙ্গে থেমে যায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহির দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। কিছু বলতে পারে না, শুধু দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বিড়বিড় করে। শাওয়ার নাতি আর কোথাও বসার জায়গা পেল না। চোখ ঘুরিয়ে মহিবুল শেখের দিকে তাকিয়ে আবার বলে, যে কিনা এই রাক্ষসটার পাশে গিয়ে বসতে হলো। আহি বাবার কাঁধে হেলান দিয়ে বসে মুচকি হাসে। সে জানে এই জায়গা থেকে অয়ন তাকে ধরা তো দূর, ছুঁতেও পারবে না।